শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এদেশে মানে সাংস্কৃতিক অঙ্গনকে প্রসারিত করার জন্য তিনি যে অবদানগুলো রেখেছেন সেই অবদান নিয়ে তারা আলোচনা করেছেন। তিনি কিন্তু একজন মানে সত্যিকার অর্থে দেশপ্রেমিক জাতীয়তাবাদী নেতা, এ ব্যাপারে কোনো সংশয় নাই। এ ব্যাপারে দলমত নির্বিশেষে তার তার এই মানে যে তার যে বৈশিষ্ট্য, তার নেতৃত্বের যে বৈশিষ্ট্য, তার রাষ্ট্রনায়কোচিত যে বৈশিষ্ট্য, তার দেশপ্রেম, তার সততা, নিষ্ঠা, এগুলো নিয়ে কোনো প্রশ্ন কেউ করেনি। এমনকি তার রাজনৈতিক প্রতিপক্ষ বুদ্ধিজীবীরাও কিন্তু কোনোদিন বলেনি তার এসব বিষয় নিয়ে মানে কখনো কোনো প্রশ্ন তোলেননি। এটাই মানে একজন রাষ্ট্রনায়কের সারা জীবনের কর্মতৎপরতার মধ্যে দিয়ে তার যে অর্জন, সেই অর্জনটুকু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান করেছিলেন এবং স্বীকৃতিও পেয়েছিলেন এদেশের মানুষের কাছ থেকে। আজও সেই স্বীকৃতি পাচ্ছেন। আজকে যেখানেই ত্রুটি, আজকে যেখানেই বিচ্যুতি, আজকে এবং রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে কি কি করণীয়, এর অনেক শিক্ষণীয় দৃষ্টান্ত তিনি দিয়ে গিয়েছিলেন। কি করে একটা সফল রাষ্ট্রনায়ক গড়ে উঠতে পারে। আজকে তার সুযোগ্য পুত্র, জ্যেষ্ঠ পুত্র, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী, তিনি কিন্তু তার পিতার পদাঙ্ক অনুসরণ করেই কাজ করছেন এবং আল্লাহর রহমে এখন পর্যন্ত তার যে কর্মতৎপরতা, তার যে গতিশীলতা নেতৃত্বে, এটা জনগণের কাছে ক্রমান্বয়ে প্রতিষ্ঠিত হচ্ছে। আপনারা দেখেছেন যে তার বাবা খাল কেটে খাদ্য উৎপাদন দ্বিগুণ করেছিল এবং দেশকে দুর্ভিক্ষের করাল গ্রাস থেকে মুক্ত করে বরং যে উৎপাদিত খাদ্যের যে বাড়তি অংশ তিনি বিদেশে রপ্তানি করেছেন। এই গৌরব তো জিয়াউর রহমানের। তার জ্যেষ্ঠ পুত্র এখন সেই দায়িত্ব পালন করছেন। আবারও নতুন করে খাল কাটা শুরু করেছেন। যে নদী, যে খাল, যে বিল মজে গিয়েছিল, সেগুলোকে নতুন করে খননের তিনি উদ্যোগ নিয়েছেন এবং এটা ক্ষমতায় এসে শুরু থেকেই এই বিষয়গুলো নিয়ে তিনি আগেই কথা বলেছেন, নির্বাচনের প্রাক্কালে কথা বলেছেন, কয়েক মাস আগে থেকে কথা বলেছেন, কয়েক বছর আগে থেকে বলেছেন যে বিএনপি ক্ষমতায় গেলে কি কি করবে। তার যে ভিশন এবং তার যে পরিকল্পনা, এই পরিকল্পনা তিনি তুলে ধরেছিলেন এবং শুরু থেকে তিনি সেগুলো বাস্তবায়ন করেছেন। কারণ তার পিতার সাফল্য তিনি দেখেছেন, সেই সাফল্য অনুসরণ করে তিনি কাজ শুরু করেছেন এবং অপপ্রচার দিয়ে মিথ্যা কথা বলে যে কোনো লাভ হয় না। যারা দুর্ভিক্ষ তৈরি করেছিল ৭৪ সালে, তারা তো জিয়াউর রহমানের সময় রাজনীতি করার তো তাদের কোনো অধিকার থাকার কথা নয়, কিন্তু জিয়াউর রহমানের গণতান্ত্রিক যে চেতনা এবং গণতান্ত্রিক যে পদ্ধতি, সেখানে তারাও রাজনীতি করতে পেরেছে। তারা যখন খাল খনন যখন তিনি শুরু করলেন দেশব্যাপী, ছাত্রদেরকে দিয়ে, যুবকদেরকে দিয়ে, শ্রমিকদেরকে দিয়ে, দলের নেতাকর্মীদেরকে নিয়ে সবাইকে উদ্বুদ্ধ করে ১৬০০ মাইল খাল তিনি খনন করলেন। এটাকে আওয়ামী লীগেরা বলেছে উনি খাল কেটে কুমির নিয়ে আসবেন, কিন্তু খাল কেটে কুমির আসেনি। খাল কেটে এসেছে ধান, খাল কেটে এসেছে মানুষের উদর পূর্তি করা, মানুষের পেট ভরা খাবার। খালের মধ্যে এসেছে মাছ। শুকনো মৌসুমে ওই খালের পানি সেটাকে কি বলে যে জমিতে সেচ দিয়ে খাদ্য উৎপাদন বৃদ্ধি করেছে। তাই বলেছি অপপ্রচার দিয়ে ভালো কাজকে কখনোই শ্যাড আউট করা যায় না, মানে এটাকে আড়াল করা যায় না, এটাকে ঢেকে দেওয়া যায় না। তার প্রমাণ হলেন জিয়াউর রহমান। সাংস্কৃতিক অঙ্গন বুঝতে পেরেছিলেন যে কোনো পরাশক্তির তার অস্তিত্ব মানে জানান দেওয়ার জন্য একটি দেশে তার যে প্রভাব বলয় তৈরি করার জন্য প্রথমেই তারা সাংস্কৃতিক অঙ্গনকে তাদের মতো করে সাজায়, ধ্বংস করে না, সাজায়। অর্থাৎ এখানকার যে জাতীয়তাবাদী চেতনায় লালিত যে সাংস্কৃতিক অঙ্গন এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সে কি বলে অভিনয় শিল্পী হোক, সে সঙ্গীত শিল্পী হোক, সে গীতিকার হোক, সে কবি হোক, সে লেখক হোক, যাই হোক না কেন, সে পেইন্টার হোক, সে যদি জাতীয়তাবাদী চেতনায় উদ্বুদ্ধ থাকে তাহলে তার মানে সমস্ত শিল্পকর্মের মধ্যে তার দেশ ফুটে উঠবে, দেশপ্রেম ফুটে উঠবে,
এটা চায় না, আধিপত্যবাদী শক্তি সেটা চায় না। তারা চায় তাদের মতো করে, তাদের গুণগান গাইবে, তাদের প্রশস্তি গাইবে। এই কারণেই সাংস্কৃতিক অঙ্গনকে তারা তাদের নিজেদের লোক সেট করে, বসায়, এবং তাই করেছে তারা। এত যে অবিচার, আমাদের সীমান্ত হচ্ছে রক্তাক্ত সীমান্তের প্রতীক, মৃত্যুর প্রতীক আমাদের সীমান্ত, অথচ আমাদের দেশের কিছু সাংস্কৃতিক ব্যক্তিত্ব টু শব্দ করেনি। আজকে ওই দেশে যারা সংখ্যালঘু, তার কোনো নাগরিক স্বাধীনতা নাই, তার উৎসবের স্বাধীনতা নাই, তার ধর্মীয় স্বাধীনতা নাই, একটা টু শব্দ এখনো করেনি, আগেও করতো না। তাহলে কেন? কারণ এদেরকে কিনে রাখা হয়েছে। আমরা তোমাদের এখানে যাই করি, তোমাদের দেশ থেকে যেন কোনো প্রোটেস্ট না। আজকে প্রোটেস্ট হচ্ছে না। আজকে বাংলাদেশের বিজেপি কি করছে? সীমান্তে অবৈধ কাঁটাতার দিলে পরে সেখানে গিয়ে তারা প্রোটেস্ট করছে, কারণ তারেক রহমানের সরকার এখন জাতীয়তাবাদী সরকার। এখন এই গর্ব, অহংকার এবং বীরত্ব তারা দেখাতে পারছে। এই কারণেই প্রখ্যাত এক রাজনৈতিক নেতৃত্ব চীনের, তিনি বলেছিলেন, রাজনৈতিক শত্রুপক্ষকে পরাজিত করতে হলে একটি বিশাল সাংস্কৃতিক কর্মী বাহিনী গড়ে তুলতে হবে। এই বিশাল সাংস্কৃতিক কর্মী বাহিনী একটি দেশের তার সকল সত্তাকে চারিদিকে ছড়িয়ে দিতে পারে এবং জনগণকে খুব দ্রুত ঐক্যবদ্ধ করতে পারে। আজকে বাংলাদেশে বিভিন্ন রাজনৈতিক দল রাজনৈতিক তৎপরতা করছেন। এখন গণতন্ত্র ফিরে এসছে, গণতন্ত্রের আবহ আছে, ভয় নেই গুম খুনের, ভয় নেই ক্রস ফায়ারের, ভয় নেই মিথ্যা মামলার। সবাই কথা বলছেন, কিন্তু আমি বারবার বলেছি, কথা বলুন, জোরালো কথা বলুন, সরকারের বিরুদ্ধে কথা বলুন, প্রতিবাদ করুন, কিন্তু কুৎসা রটাবেন না, মিথ্যাচার করবেন না। এর ফলাফল কিন্তু ভালো হয় না। যারা মিথ্যাচার করে তাদের ফলাফল ভালো হয় না। আপনি এক নেতা, জামাতে ইসলামের এক নেতা, তিনি বললেন যে বিএনপি জুলাই সনদ অস্বীকার করছে। কবে করেছে জুলাই সনদ? স্বয়ং প্রধানমন্ত্রী তো বলেছে আমরা জুলাই সনদের সব আমরা বাস্তবায়ন করব। কিছু টেকনিক্যালিটিস থাকতে পারে, কিছু নোট অফ ডিসেন্ট থাকবে, সেটা আলাপ আলোচনা করে এটা আইন প্রণয়ন করতে হবে, কোনটা সংবিধান সংশোধন করতে হবে। স্বয়ং প্রধানমন্ত্রী যেখানে এই কথা বলেছেন, তাহলে আপনি কোন তথ্যের ভিত্তিতে আপনারা এই কথাটি বললেন? জামাত ইসলামের একজন নেতা, আরেকজন সাংবাদিক সম্মেলন করে এক নেতা বললেন যে কোরবানির বর্জ্য অপসারণের ঘোষণার সঙ্গে বাস্তবের মিল নেই। গরুর হাটে টেলিফোনে নামে চাঁদাবাজি হয়েছে, সরকার কোনো পদক্ষেপ নেয়নি। আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, বাংলাদেশের মানুষ তো আমরাও আপনারাও। ঈদের দিন আমরা নিজেই প্রত্যক্ষ করেছি সিটি কর্পোরেশনের গাড়িগুলো, ময়লা তোলার গাড়িগুলো দাঁড়ানো রয়েছে এবং ওখানে কাজ করছে, যে দ্রুত বর্জ্য সেখান থেকে তুলে গাড়িতে তোলা হচ্ছে। আমি নিজের চোখে দেখা, আমার সাথে এখানে আরো অনেকে ছিলেন। আমরা রামিসার বাসা থেকে ফিরে আসছি, উত্তরের এটা দেখেছি। আচ্ছা, তারপরেও তো কিছু ইনকমপ্লিট থাকে। এর পরের দিন প্রধানমন্ত্রী অলিতে গলিতে ঢাকা মহানগরের ঘুরে বেরিয়ে তিনি গোটা এইটা দেখেছেন এবং যেখানে যেখানে গাফিলতি দেখেছেন তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন এবং এতে দায়িত্ব যে কর্মকর্তারা, তাদের দুইজনকে সাসপেন্ড করেছে। তাহলে পদক্ষেপ নেয়নি, এই মিথ্যাচার করলেন কেন? আপনারা না ধর্মের নামে রাজনীতি করেন, আপনারা না ইসলামের নামে রাজনীতি করেন, তাহলে দ্রুত এই মিথ্যাচার আপনারা করে ফেললেন। আপনাদের একজন নেতা বলেছেন যে ৭১-এর জামাত আর এখনকার জামাতের মধ্যে পার্থক্য আছে। ৭১-এর জামাত হানাদার বাহিনীর সাথে আঁতাত করে এদেশেরই মানুষের উপর যখন জুলুম নির্যাতন হত্যা খুন হচ্ছিল সেটাকে সমর্থন করেছে ওইটা। আর এখনকার জামাত হচ্ছে অপপ্রচার, মিথ্যাচার
সহ নানা ধরনের অপকর্মের সঙ্গে জড়িত। এই দুইটা পার্থক্য। তখন অপপ্রচার, চাঁদাবাজির কথা তাদের নামে জানা যায়নি, কিন্তু তারা একটি হানাদার বাহিনীকে সহযোগী হয়ে নিজের দেশের লোককে হত্যা করাতে তাদের পথ দেখিয়েছে। এটা একটা বড় ধরনের অভিযোগ। আর এখন সবগুলোতে লিপ্ত। বড় বড় কথা বলছেন, টেলিফোনে চাঁদাবাজি হয়েছে, তো নিজেদের দিকে একবার তাকান। মিরসরায়ে ফেনী নদীর বালু তুলতে গিয়ে ধরা পড়েছিলেন জামাতের দুই নেতা। একজনের নাম জাহাঙ্গীর, একজনের নাম রবিউল। পরে বহিষ্কার করেছে জানার পর। তাহলে তো আপনার দলেও চাঁদাবাজ আছে। আমি তো একটা কি দুইটা উদাহরণ আমি দিলাম। ফেনীতে মামলার থেকে অব্যাহতি দেবে বলে জাকির নামে এক জামাত নেতা, সে আবার রুকন, তাদের কাছ থেকে চাঁদা নিয়েছে। সেটাও পত্রপত্রিকায় এসছে বেশ কিছুদিন আগে। তাহলে তো জামাত কি বলে প্রশ্রয় দেয়, মানে ধর্মের নামে রাজনীতি করেন, সব নাকি পবিত্র মানুষ। এখানে যেমন তারা গুপ্ত রাজনীতি করেছে, ছাত্রলীগের মধ্যে, আওয়ামী লীগের মধ্যে ঢুকে থেকে গুপ্ত রাজনীতি করেছে, অনেক গুপ্ত চাঁদাবাজও জামাতের মধ্যে আশ্রয় নিয়ে আছে। আপনারা একটু আরবি শব্দ ব্যবহার করেন, চাঁদাবাজের অন্যান্য তো চাঁদাবাজি বলে, আপনারা সেটা না বলে আপনারা হাদিয়াবাজি করেন, ইয়ানতবাজি করেন, হাদিয়া, এটা আরবি শব্দ দিয়ে ওটাকে একটা কাভার দেওয়ার চেষ্টা করেন। কিন্তু সেটাও হলো একটা বড় ধরনের এই হাদিয়াবাজি, ইয়ানতবাজি, এটা আপনারা কম করেন না। এবং বহু জায়গায় প্রমাণ আছে যে ধমক দিয়ে থ্রেট করে করছেন। আমি তো 2-3টার নাম মাত্র বললাম, অসংখ্য আছে। তো মানে এসব কথা বলবেন। হ্যাঁ, আমার কথা হলো রাজনৈতিক দলগুলো তো থাকতে পারে, ঢুকে যেতে পারে, কিন্তু সেই দল তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে কিনা। বিএনপির মধ্যে 5ই আগস্টে এই ধরনের কিছু কর্মকাণ্ড হয়েছে। আমাদের দলের চেয়ারম্যান এবং বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী শক্ত হাতে শত শত নেতাকর্মীকে বহিষ্কার করেছে, দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে, শোকজ করা হয়েছে, কেউ বাদ যায়নি। শক্তিশালী নেতা থেকে শুরু করে একবার তৃণমূল পর্যন্ত কেউ বাদ যায়নি। তারপরে চাঁদাবাজির অভিযোগ করেন। তো আপনাদের নামে এবং আপনাদের রোকন, অধিকাংশ রোকন সদস্য, তার নানা ধরনের আপনাদের যে মানে কাঠামো, যে সাংগঠনিক কাঠামোর মধ্যে নানা স্তরের লোক, এটা ইয়ের জন্য অভিযুক্ত হয়েছে। যখন পেপারে এসছে তখন আপনারা বহিষ্কার করেছেন। তো আপনারা ফেরেশতা হয়ে গেলেন কি করে? এত একেবারে পরিশুদ্ধ হলেন কি করে? তাহলে যেগুলো ধরা পড়েনি তারা তো আছেই আপনার দলের মধ্যে। তাহলে বড় বড় কথা বলছেন যে, এটা কথা বলছেন এই কারণে খুব মনে করেছিলেন যে বোধহয় এইবার পাওয়ারে চলে আসবে, কিন্তু এদেশের মানুষের মানে মাইন্ডসেটটা আপনারা বুঝতে পারেননি। এদেশের মানুষ ধর্মভীরু, কিন্তু জামাতকে পছন্দ করে না। এদেশের মানুষ ধর্মভীরু, অতিরিক্ত ধর্মবিরোধী কর্মকাণ্ডও পছন্দ করে না। একদিকে যেমন ধর্ম ব্যবসা জামাত করেছে, তাদেরকেও পছন্দ করে না। এদেশের মানুষ আবার একবারে ধর্মের বিরুদ্ধে বিদ্রোহকারী আওয়ামী লীগের সহ তাদের যে সমস্ত সহযোগীরা আছে, তাদের যে কর্মকাণ্ড, সেটাও পছন্দ করে না। আওয়ামী লীগের এক নেতা যেমন বলেছিলেন, মনে নাই আপনার, লতিফ সিদ্দিকী, যে হজ, মক্কা শরীফ এগুলো নিয়ে কি মন্তব্য করেছিল না, মনে আছে তো আপনার, যে হজ এটা অর্থনীতি, আরবরা অর্থনৈতিক কারণে এটা করেছে। মানুষ এগুলো পছন্দ করেনি। আবার ধর্মের নাম বিক্রি করে, ধর্ম ব্যবসা করে, জান্নাতের টিকিট বিক্রি করে মানুষকে ধোঁকা দেওয়া, এটাও এদেশের মানুষ কোনোদিনই এটা পছন্দ করে না।
তো সুতরাং এইটা রাখতে হবে মনের মধ্যে, মানে আমাদের সবাই জানতে হবে। এবং আমরা যারা, আমি মনে করি যে জাসাস জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংগঠন, তারা একটা এই দেশের মানে মৃত্তিকা থেকে উৎসারিত আমাদের যে সংস্কৃতির যে স্ফুরণ, সেটার অনুশীলন এবং চর্চা করা। এর সাথে সংস্কৃত মানেই শুধু নিজস্ব সেটা না, পৃথিবীর ভালো ভালো যে অর্জনগুলো, সাংস্কৃতিক অর্জনগুলো, সেগুলোকে গ্রহণ করতেও তো কোনো অসুবিধা নেই। আমরা বিশ্ব দর্শন কি পড়ি না? আমরা কি ইউরোপীয় দর্শন পড়ি না? আমরা কি ইউরোপের ভালো সঙ্গীত বা অন্যান্য দেশের ভালো যে সঙ্গীত, সেই সঙ্গীত কি আমরা শুনি না? নিশ্চয়ই শুনি। কিন্তু উদ্দেশ্য প্রণোদিতভাবে কোনো পরাশক্তি, কোনো আগ্রাসী শক্তি আমাদের নিজস্ব মৃত্তিকা থেকে উৎসারিত সংস্কৃতিকে বা আমাদের যে সাংস্কৃতিক যে শক্তি, সেটাকে ধ্বংস করার উদ্দেশ্যে যে ষড়যন্ত্র করবে, সেটাকে প্রতিহত করার দায়িত্ব হচ্ছে জাতীয়তাবাদী শক্তির। এবং জাতীয়তাবাদী শক্তির পক্ষের যে সাংস্কৃতিক সংগঠন যারা রয়েছে, জাসাসের মতো, তাদেরকে সেই প্রতিহত তাদেরকে করতে হবে। কবি নিয়ে, সাহিত্যিক নিয়ে, সঙ্গীতকার নিয়ে, তাবলচি নিয়ে, তারপরে মিউজিশিয়ান নিয়ে, সবাইকে নিয়ে তাদেরকে এই কাজটি করতে হবে। এবং সাংস্কৃতিক সংগঠক, তাদেরকে নিয়ে তার কাজটি করতে হবে। আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকীতে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংগঠনের এই আলোচনা সভার যারা উদ্যোক্তা, সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমরা বক্তব্য শেষ করছি।